আওয়ামী লীগ পুনর্বাসন ও রাজনীতিতে সেনা হস্তক্ষেপ নিয়ে ব্যারিস্টার ফুয়াদ যা বললেন, বিস্তারিত প্রতিবেদনে। এই বিষয়টাতে একটা চাপাচাপি করেছে, যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন, এবং এইটা নতুন কিছু না। এইটাকে সাপোর্ট করে আবার এনসিপির আরেকজন শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আবার একটা বক্তব্য পোস্ট দিয়েছিলেন। তিনি রাফলি এটাই, যে বাংলাদেশপন্থী যে রাজনীতির কথা তারা বলছে, যারা বলছে যে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে যারা এখনো আওয়ামী লীগকে তোষণ করা, আওয়ামী লীগকে পুনর্বাসন করা রাজনীতি করতে চাচ্ছে, তাদের ব্যাপারে সতর্ক করেছে, এবং দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতিটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেটা যেন চলমান থাকে, এটার ব্যাপারে সে আহ্বান জানিয়েছে। যদিও সেখানে কিছু কিছু মন্তব্যের ব্যাপারে অনেকেই মানে আনকমফোর্টেবল, তারা স্বস্তি বোধ করছেন না, এবং পরবর্তীতে নাসিরউদ্দিন পাটোয়ারি দেখলাম সেই পোস্টটাকে ডিলিট করে ফেলেছেন। এরপরে আবার দেখলাম যে এনসিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে সন্ধ্যার পরে, এবং সেখানে তারা বলেছে যে প্রধান উপদেষ্টাকে টার্গেট করে পার্টিকুলারলি যে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে তিনি যে মন্তব্য করেছেন যে তাদেরকে নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনা সরকারের নাই, এই মর্মে মন্তব্য করার ব্যাপারে এটাকে তারা সমালোচনা করেছে। আমাদের অবজারভেশনের কয়েকটা জায়গা। প্রথম জায়গা হচ্ছে যে আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন শব্দটার কথা বারবার বলা হচ্ছে। এইটা সেনাপ্রধানের পক্ষ থেকে বলা হচ্ছে, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিপ স্টেটের বিভিন্ন ফোর্স, ইন্টারন্যাশনাল কমিউনিটির কেউ কেউ, ইভেন জাতিসংঘের যে মানবাধিকার গণহত্যার যে তদন্ত রিপোর্ট এসছে সেখানেও তারা বলেছে নিষিদ্ধ না করার ব্যাপারে, ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে বারবার বলেছে। এখন প্রশ্ন হচ্ছে, যেই সশস্ত্র বাহিনীগুলো, গোয়েন্দা সংস্থাগুলো আজকে বাংলাদেশের নাগরিকদেরকে ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দশ দিচ্ছেন, তাদেরকে শিক্ষা দিচ্ছেন অথবা ক্লাস নিচ্ছেন, ওনাদের মনে ছিল কিনা যে 2014 সালে ইনক্লুসিভ ইলেকশন হয় নাই? তখনকার সেনাপ্রধান, তখনকার আর্ম ফোর্সেসের বিভিন্ন বাহিনীর সিনিয়র লিডারশিপ, তারা যে আওয়ামী ম্যান্ডেটে ইলেকশনটা করে দিলেন, তখন ওনাদের মনে ছিল কিনা যে বিএনপি, জামাত সহ অন্যরা নির্বাচনে না গেলে নির্বাচনটা ইনক্লুসিভ হবে না? ওনাদের মনে ছিল কিনা আর্ম ফোর্সেস এবং মিলিটারি যে লিডারশিপ আছে এবং গোয়েন্দা সংস্থাগুলো আছে, ডিজিএফআই, এনএসআই, ওনাদের মনে ছিল কিনা যে 2018 সালের রাতের ভোটের নির্বাচনটা যে ইনক্লুসিভ হবে না? ওনারা যে ওনাদের টোটাল জুনিয়র অফিসার মেজরদেরকে দিয়ে, পুলিশকে দিয়ে সারা বাংলাদেশে রাতে নির্বাচন করাইছেন, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করার ব্যবস্থা করছেন, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 35 লাখ থেকে শুরু করে 50 লাখ গাড়ি বাড়ি ফ্ল্যাটের ব্যবস্থা করছেন। তখন মনে ছিল কিনা মিলিটারি লিডারশিপের এবং গোয়েন্দা সংস্থার যে ইনক্লুসিভ নির্বাচন হইতে হবে, ইনক্লুসিভ নির্বাচন না হইলে বাংলাদেশে অশান্তি হবে? ওনাদের মনে ছিল কিনা 2011 সালে যখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা, রাজনীতির যে একটা অল পার্টি সেটেলমেন্ট ছিল, সেটা বাতিল করলে বাংলাদেশে যে অনিশ্চয়তা তৈরি হবে, অস্থিরতা তৈরি হবে, সেটা তখন ওনাদের মনে ছিল কিনা? ওনাদের মনে ছিল কিনা যে গত বছর 2024-এর যে ফেক নির্বাচন করলো গোয়েন্দা সংস্থা দিয়ে, আর্ম ফোর্সেস দিয়ে সারা দেশে, যে এই নির্বাচনটা ফেয়ার হবে না, এই নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক না? তো সাডেনলি আমাদের গোয়েন্দা সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলো এবং বাংলাদেশের সিনিয়র মিলিটারি লিডারশিপ, সেনা কর্মকর্তারা, সেনাপ্রধান সহ যে ভাষায় কথা বলতেছে, এটা দিল্লির ভাষা দেখতেছি। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচিত সরকার না হলে সম্পর্ক উন্নয়ন হবে না, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসবে না। দিল্লির 2014 সালে এটা মনে ছিল কিনা? সুজাতা রায়কে পাঠায়া এখানে এরশাদকে জোর করে বাধ্য করে সিএমএইচে ভর্তি করায়া তারপরে তাকে নির্বাচনে নেওয়া হয়েছে। 2018 সালে দিল্লি সেটা মনে ছিল কিনা? দিল্লির সেনাপ্রধান বলছে যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলেই শুধুমাত্র সম্পর্ক উন্নয়ন হবে, স্থিতিশীলতা হবে। তাহলে এই যে দিল্লির আধিপত্যবাদের নেক্সাস তৈরি হয়েছে, যে যা যা দিল্লি বলছে, যা যা দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যা যা দিল্লির সেনাপ্রধান থেকে শুরু করে দিল্লির টোটাল আধিপত্যবাদ যে দালাল গোলামরা বলছে, বাংলাদেশের গোলামরাও তাই বলছে। আমাদের সেনা যে সংগঠনগুলো আছে, আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপ, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের ডিপ স্টেট, আমাদের সকল সুশীলরা, তারাও এই কথা বলছে। এর মানে কি? রাজনৈতিক দলের নেতারাও বলছে যে আওয়ামী লীগকে কোনো না কোনো ফর্মে নির্বাচনে রাখতে হবে, রাজনীতিতে রাখতে হবে, এগুলো বলছে। তাহলে এই নেক্সাসের ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে থাকাটাই হলো আজাদের লড়াই।
চব্বিশের গণ অভ্যুত্থানের পক্ষে থাকা মানেই হচ্ছে 1400 শহীদের রক্তের সাথে বেইমানি না করা। 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে থাকা মানেই হচ্ছে যে আমার 24,000 যে ভাই বোনরা আহত হয়েছে, প্রতিবন্ধী হয়ে গেছে, 600 মানুষ চোখ হারিয়েছে, তাদের পাশে থাকা। অতএব সেই জায়গাতে দিল্লি এবং আওয়ামী লীগের যে নেক্সাস পলিটিক্স, সেই পলিটিক্সের কথা যারা যারা বলছেন, যেই সকল ফোর্সের লিডারশিপরা বলছেন, তারা বাংলাদেশের 24-এর রাজাকার এবং আলবদর। এই সকল ফোর্সের সিনিয়র লিডারশিপরা গত 16 বছর দালালি করছেন। হেন কোনো বাটপারি নাই, এই সকল ফেক জেনারেলরা করেন নাই। হাজার হাজার কোটি টাকা লুটপাট, এই লুটপাটের সাথে তারা জড়িত। এনএসআই এর এক জেনারেল চিফ ছিল, লন্ডনে 30 কোটি 33 কোটি টাকা দিয়ে বাড়ি করছে, ওর বাপের টাকা এগুলো। ডিজিএফআই আর এক চিফ ছিল, সে আমেরিকাতে কয়েক হাজার কোটি টাকা দিয়ে খামার বাড়ি করছে, কার বাপের টাকা এগুলো?